প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দু একটা টিপস নিয়ে আলোচনা করার জন্য প্রয়োজন বোধ করলাম। বিপ্লবী কিছু শিক্ষার্থী তাদের চাকরিতে প্রবেশের বয়সীমা 35-এর দাবিতে রাস্তা আন্দোলনরত অবস্থা আছে। তাদের আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে শিক্ষার্থীদের বয়স 35 করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তো পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই যে বয়স 35 হলে আবার চাকরিতে রিটায়ারের বয়স যদি 65 হয়, তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে যে কারণে আসলে সেটা ফলপ্রসূ হবে না। এর কারণ হচ্ছে, যদি চাকরিতে রিটায়ারের বয়স 65 হয়ে যায়, তাহলে এই শিক্ষার্থীরা যারা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করতেছে, তাহলে তো সরকারি চাকরি যারা করতেছে তাদের আর ভ্যাকান্সি হবে না। আর যদি ভ্যাকান্সি না হয়, তাহলে 35 আন্দোলন কইরা বয়স 35 করার কী সুবিধা, সেই সুবিধাটা তো সুফল তো আর ছাত্ররা ভোগ করতে পারবে না। কারণ সরকারি চাকরিতে যারা আছে তারা যদি রিটায়ার্ড না করে, তাহলে তার পোস্ট খালি হবে না। আর যদি চাকরিতে প্রবেশের বয়স 35 হয়, আবার অবসরের বয়স 65 হয়, তাদের কথা একটা হলো আরও 5 বছর এই চাকরিজীবীগুলা তাদের পদে থেকে যাবে। আর যদি তারা পদে থাকে, তাহলে চাকরির পদ খালি হবে না। চাকরির পদ খালি না হলে তাহলে নিয়োগ করা সম্ভব হবে না। সুতরাং আমি বলতে চাচ্ছি যে কারণে এই শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের জন্য আন্দোলন করতেছে 35 বয়স, তো তাদের চাকরি প্রবেশের বয়সটা 35 করার জন্য জোর দাবি জানাচ্ছি। বাট চাকরিতে অবসরের বয়সটা যদি 65 পাশ করার হয়, তাহলে এই আন্দোলনের সুফল এই শিক্ষার্থীরা পাবে না, তাদের ঘরে যাবে না। সেটা বিবেচনার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অন্তত অবসরের বয়সটা ওই 60 থেকে যায়, এরকমই হয়। তো আমার যেটা আজকের আলোচনার বিষয় সেটা হলো যে শিক্ষার্থীগুলো আজকে চাকরিতে প্রবেশের জন্য রাস্তা আন্দোলন করতেছে, এই শিক্ষার্থীরা কিন্তু বিপ্লবী শিক্ষার্থী আমি মনে করি। তারা বিগত সরকারকে হটানোর জন্য রাস্তায় আন্দোলন করছে, তারা রাস্তায় ছিল, যেটা আমি মনে করি। আর এই বিগত সরকারের আমলে হয়তো বা এই শিক্ষার্থীগুলা তারা তাদের ন্যায্য অধিকার পায় নাই, যা পাওয়ার ছিল। তা আমার মনে হয় যে যারা এই আন্দোলনরত শিক্ষার্থীদের আছে বা তাদের বর্তমান বয়স সম্ভবত বা বেশিরভাগই 27 থেকে 32 হবে। যার বয়স 27 সে আন্দোলন করতেছে, যদি 35 হয় সে কয়েকটা প্রতিযোগী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে, আরও দীর্ঘদিন সময় পাবে, প্রস্তুতি নেওয়ার সময় পাবে। আর যার বয়স 32 যদি 35 হয়, হয়তো সে তার উপর ফেয়ার করা হয় নাই, সে লিগেলি কোনো চাকরি পায় নাই, আর 3টা বছর হাতে পাইলে বা যার বয়স 30 হয়ে গেছে আর 5টা বছর হাতে পাইলে সে হয়তো তার যোগ্যতা প্রমাণের একটা সুযোগ পাবে। তা আমার কথা হলো, মেধাবীরা সুযোগ পাক, মেধাবীদের তাদের যোগ্যতা দেখানোর সুযোগ পাক। আর এর ভিতরে যদি যোগ্য দেশপ্রেম শিক্ষার্থী চলে আসে, আলহামদুলিল্লাহ দেশের উপকার হবে। আর নিয়োগকর্তার বিষয়ে যারা চাকরি নিয়োগকর্তা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই যে একটা শিক্ষার্থীকে তার দেশপ্রেম ও সার্বভৌমত্ব তার ভিতরে পরিপূর্ণ আছে কিনা, সততা তার ভিতরে আছে কিনা, এরকম কিছু আইকিউ টেস্ট করে তাকে যাতে নিয়োগ করা হয়। কারণ আমাদের দেশটাতে সব ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে দেশপ্রেমের বড়ই ঘাটতি, দেশপ্রেমের বহুত ঘাটতি দেখা যাচ্ছে। কারণ দেশপ্রেমের ঘাটতি একমাত্র এই উচ্চশিক্ষিত লোকদের উপরে। আপনি দেখেন, জেলে, কৃষক, মোটে মজুর যারা শ্রমিক আছে, এদের 99% লোকের ভিতরে দেশপ্রেম আছে, দেশের জন্য কাজ করতেছে। আর সরকারের চাকরিতে উচ্চ লেভেলে যারা আছে, তাদের 99% চাকরিজীবীর ভিতরে দেশপ্রেম জিনিসটা নাই। কারণ দেশপ্রেম যেতে নাই, এটা আপনারা যদি এদেরকে সততা এবং দুর্নীতি বিরোধী অভিযান চালা যান, তাহলে আমার কথা বলা প্রমাণ হবে।
কারণ শতকরা 99 জনে অসৎ চাকরিজীবী, 99% জনই দুর্নীতি। আর বয়স 35 বা এই জন্য আমি একটা উদাহরণ, আমার একটা ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিই। 7/4/2012 সালে আমার একটা দরখাস্ত, আমি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, আমার নালিতাবাড়ি শেরপুর, আমার নিজ এলাকা নালিতাবাড়ি শেরপুর জেলা। তো 7/4/2012 তারিখে আমি নাজমুল স্মৃতি কলেজে লেকচারের জন্য একটা চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। তখন নিবন্ধন লাগে, আর আমি যারাই নিবন্ধন পরীক্ষা দেয় তাদের নিবন্ধনের সার্টিফিকেটটা ওই ডিস্ট্রিক্টের জেলা শিক্ষা অফিসে গিয়া নিবন্ধন সার্টিফিকেটটা গিয়ে আনতে হয়। ওইখানে সার্টিফিকেটটা চলে যায়, জেলা শিক্ষা অফিসারের কাছে চলে যায়। তো আমি যখন নিবন্ধন সার্টিফিকেট আনতে গেলাম, 2বার গেছি, দুইটা কলেজ নিবন্ধন আনার জন্য গিয়ে দেখলাম যে একমাত্র আমি কলেজ নিবন্ধনে পাশ করছি উত্তর ডিস্ট্রিক্টে, শেরপুর ডিস্ট্রিক্টে। আমি জেলা শিক্ষা অফিসার বললাম যে আপনার প্লিজ রেজিস্ট্রেশন খাতাটা নিয়ে আসেন, দেখি নিবন্ধন আর কেউ পাশ করছে না। না, আর কেউ পাশ করে না। আমি নিজে দেখলাম যে আমি একাই 2007-এর ঘটনা এবং 6-এর ঘটনা, আমি একাই এই শেরপুর জেলায় কলেজ নিবন্ধনে উত্তীর্ণ হইলাম, আর কেউ নাই। আর কোনো সার্টিফিকেট জেলা শিক্ষা অফিসে নিবন্ধন সার্টিফিকেট কলেজের অ্যাকাউন্টিং সাবজেক্টে জমা হয় নাই। তো আমি সাথে যে নালিতাবাড়ি নাজমুল স্মৃতি কলেজে লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশনটা করলাম, করার পরে আমি আবার এই পরীক্ষায় দেওয়ার জন্য ওই কলেজের কেরানিকার সাথে যোগাযোগ রাখতাম যে ভাই এটার ইন্টারভিউটা কবে হয়, কাইলে আমাকে একটু জানেন। উনি বলতো যে ঠিক আছে আমি জানাবো না। আমি এইভাবে 1 মাস 2 মাস 3 মাস অন্তর ওনাকে ফোন দিতাম, আর উনি বলতো যে ঠিক আছে, বহু দেরি আছে, অনেক সময় আছে, অনেক পরে ইন্টারভিউ, এটা এখানে কোনো পরীক্ষা নেওয়ার কোনো আলোচনা নাই, এই ইত্যাদি বলছে, আরও সময় আছে, সময় হলে আপনাকে জানাবো। এইভাবে আমি আবার 2 মাস পরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনাদের পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে এরকম কিছু বা চিন্তা ভাবনা আছে কি না? তবে পরীক্ষা তো অনেক আগেই হয়ে গেছে, যে ইন্টারভিউর পরীক্ষা তো অনেক আগেই হয়ে গেছে। অথচ ওই নাজমুল স্মৃতি কলেজ আমার জানা মতো মনে হয়, ওই আমার বাড়িও নালিতাবাড়ি, ওই নালিতাবাড়ি কলেজের সাথে আমি ছাড়া আর কোনো ক্যান্ডিডেট আছে আমার মনে হয় না, মনে হয় কেউ ইন্টারভিউ দেয়। অর্থাৎ এই যে আমাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য সুযোগটা দেওয়া হলো না, এই একটা বৈষম্য। ইভেন গভর্নমেন্ট চাকরির ভাইভাতে গিয়েও দেখি যে 20-40টা প্রশ্ন করছি, ইজিলি প্রশ্ন উত্তর দিছি, কিন্তু সরকার দেখা গেছে এই যে কোনো কারণে হোক, চেতনা বা যে কোনো কারণে হোক, কাউকে ইন্টারভিউ ফেস করতে দেয় না, চাকরি দেয় না। এই যে একটা বৈষম্যটা, তো এই বিগত সরকারের আমলে আমার মতো অনেকেই তো এরকম বৈষম্যের শিকার হয়েছে, যে সে তার মেধাটা দেখানোর সুযোগ পায় নাই, অনেস্টলি সুযোগ পায় নাই, যে কারণে সে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। আমার কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন মেধাবী যোগ্য দেশপ্রেমিক লোক যদি চাকরিতে নিয়োগ পায়, সেটা এর সাথে এর দেশের বড় কিছু কোনো উপকরণ নাই। বিগত দিনগুলোতে যারাই চাকরি পাইছে, বিশেষ করে আমি মনে করি এই বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা হচ্ছে দুর্নীতির বীজতলা। পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই স্কুল কলেজ মাদ্রাসাগুলো হচ্ছে দুর্নীতির বীজতলা। এবং এই প্রতিষ্ঠানগুলোয় অডিটর হয়, আর যারা অডিটর হয়ে আসে এরা মনে হয় ইবলিশের ট্রেনার, বেশিরভাগ অডিটর। কারণ সব কিছু দুর্নীতির আদলে সাজানো গোছানো, কে প্রশ্ন কবে প্রশ্ন ইত্যাদি গুছায় গেছে, নিয়োগ করে এর একটা সুন্দর নিয়োগ করে, আবার অডিটররা আসা সব মনে করেন অর্থের বিনিময়ে, প্রায় বেশিরভাগ অডিটর আমার জানা মতে অর্থের বিনিময়ে সব এই কাজগুলা হালাল করে দিয়ে ওনারা চলে যান। তো আমি মনে করি এই অডিটরগুলো হচ্ছে একেবারে ইবলিশের ট্রেনার। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা আছে, প্রত্যেকটাই প্রতিষ্ঠানেই আমি মনে করি দুর্নীতির বীজতলা। এখানে যদি সঠিকভাবে তদন্ত করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, একটা প্রতিষ্ঠানও অনেস্টলি টিকবে না। আর শিক্ষকদের ব্যাপারে একটা কথা বলি, এই যে এত বড় একটা বিপ্লব হইল, যাই কিছুই হইল, আজকাল শিক্ষকরা যে রাস্তায় আন্দোলন, এই দাবি সেই দাবি ইত্যাদি, একটা শিক্ষক বিপ্লব আন্দোলনে যারা ভূমিকা রাখছে দেখাইতে পারবো? হ্যাঁ,
এটা 2, 4, 5, 7 জন শিক্ষক হয়তো রাখতে পারে, আর সেটা শতকরা পার্সেন্টেজ খুবই নগণ্য, ঠিক আছে। তাহলে সেই শিক্ষকগুলো আজকে যারা আন্দোলনে আসেন, এই করেন, স্থায়ীকরণ করেন, ট্রান্সফার করেন ইত্যাদি সুবিধা নেওয়ার জন্য আসেন, তারা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে একটা অনলাইনে পোস্ট দিয়েও দেখে নাই। ইভেন ভোট কার্যপতি শুরু করে এই শিক্ষা ব্যবস্থার ধ্বংসটা যে সরকার যে সিলেবাসটা চালু করছে, এটার বিরুদ্ধে একটা শিক্ষকরা কথা বলে দেখে নাই, ঠিক আছে। আমার মনে কথা বলবো, যত অকাম কুকাম করানো যায় সব শিক্ষক দ্বারা সম্ভব, ঠিক আছে। কারণ এরা নিয়োগ তার শুরু করে সব কিছু বুঝতে। তবে আশার আলো হচ্ছে যে কয়েকটা নিয়োগ পরীক্ষা NTRCর মাধ্যমে সরকার যে আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই যে কয়েকটা 2-4টা নিয়োগ তারা ফ্রেশভাবে এই নিয়োগের ব্যবস্থা করছে। এই এই নিয়োগগুলায় হয়তো কিছু শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে মানে ঘুষ দুর্নীতি ছাড়া চাকরি পাইছে। এছাড়া পূর্বের যত নিয়োগ আছে প্রত্যেকটা নিয়োগেই প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানই, হ্যাঁ, মোস্ট অফ প্রতিষ্ঠান প্রধানই এই আপনার দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, অর্থের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। সো আমার কথাটা বলার অর্থ হলো, এই যে একজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ না দেওয়া, তাকে ইন্টারভিউ কার্ড না দেওয়া, তার অথচ নিজের এলাকা নিজের কলেজ আমি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলাম না একমাত্র নিবন্ধনধারী হয়েও, তো এরকম বৈষম্য শিকার আমি চাই না অন্য কোনো শিক্ষার্থী হোক। আবার কোনো শিক্ষার্থী যদি মেধাবী হয়ে থাকে, তার মেধাটা দেশের জন্য কাজে লাগাক, সেটা দেশ অনেক আগে যাবে। তো আজকে আমি এই পর্যন্তই আলোচনা রাখলাম। অনেকগুলো বিষয় এসে কথা বলার জন্য আসলে অনেক ব্যস্ততার কোনো কথা বলতে পারি না। আর সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার আলোচনাটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।